স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে। সকালে তাকে রাজধানীর ভাটারা থানা থেকে আদালতে নেওয়া হয়। নুসরাত ফারিয়াকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করেছে পুলিশ। এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ওই থানার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়। ঈদুল আজহাকে সামনে রেখে নওগাঁর খামারিরা পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে খামারিরা প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ করছেন গরু, ছাগল, ভেড়া, গারল ও মহিষ। নওগাঁর ১১টি উপজেলায় ছোট বড় ৩০,০০০-এর বেশি খামারি এবার গবাদি পশু পালন করছেন। ঈদুল আজহা উপলক্ষে এগুলো তোলা হয় বিভিন্ন পশুর হাটে। তবে অনেক ক্রেতা খামার থেকেই পশু ক্রয় করছেন। এসব খামারে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কোরবানির পশু। এখানে ১১০টা সার আমরা প্রাকৃতিকভাবে খাদ্য দিচ্ছি। খাবার দাবার অনেক কিছু দাম, অনেক কিছু বেড়ে চলছে। বাজারে যেগুলো বিভিন্ন উপাদান আমরা কেনাকাটা করতেছি, এগুলোর রেট একটু বেশি হওয়ার কারণে আমরা যদি এই পবিত্র ঈদুল আজহাতে মানে সঠিক মূল্য না পাই, তাহলে আমরা লাভবান হতে পারবো না। ক্ষতিকর ওষুধ ব্যবহার না করে প্রাকৃতিক উপায়ে গবাদি পশু প্রস্তুত করতে খামারিদের সার্বক্ষণিক পরামর্শ দেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই নিয়ে জনসচেতনামূলক বিভিন্ন সভা করেছি, যেন ন্যাচারাল উপায়ে তারা হৃষ্টপুষ্ট করতে পারে, কোনো প্রকার হরমোন বা স্টেরয়েড যেন তারা ব্যবহার না করতে পারে। আশা করি এবার যে গরুগুলো হবে সেগুলো প্রাকৃতিক উপায়ে বেশি উৎপাদিত গরুগুলোই জনগণ পাবে। স্থানীয় চাহিদা পূরণের পর বাকি পশু অন্যান্য স্থানে বিক্রির আশা খামারিদের। বাইরে থেকে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা আমাদের জেলায় আসবে, ব্যাপারীরা আসবে, তারা যেন নির্বিঘ্নে আমাদের এই অতিরিক্ত যে পশুগুলি রয়েছে তারা তাদের পছন্দসই পশুটা কিনে যাতে নির্বিঘ্নে তারা দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারে। আমরা আশা করতেছি এবছর প্রায় ১০ থেকে ১২,০০০ কোটি টাকার ট্রানজেকশন শুধু নওগাঁ জেলাতেই আমাদের এই গবাদি পশু বিক্রির মাধ্যমে আমাদের খামারিগণ পেয়ে যাবে। চলতি বছর নওগাঁ জেলায় কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭,৮৮,৩২০টি। দীপ্ত বার্তা কক্ষ। গোবিন্দভোগ, গোপালভোগ ও গোপাল খাস আমে ৬ লাভ সাতক্ষীরার বাজার। তবে বাম্পার ফলন হলেও জেলায় হিমাগার না থাকায় সংরক্ষণ করা যাচ্ছে না আম। বাগানীরা জানিয়েছেন, দাম কমে যাওয়া আর আড়তদারদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ায় আশানুরূপ লাভ করা যাচ্ছে না। আবহাওয়া ও মাটির বিশেষ গুণের কারণে দেশের অন্যান্য জায়গার তুলনায় আগেভাগেই পাকে সাতক্ষীরার আম। জেলায় বিষমুক্ত উপায়ে চাষ করা গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, হিমসাগর, ন্যাংড়া ও আম্রপালি আমের চাহিদা আছে দেশ ও বিদেশে। সাতক্ষীরার সুলতানপুর, বড়বাজার, আশাশুনি, কলারোয়া, তালা, কালীগঞ্জ সদর ও দেবহাটার বাজারগুলোতে চাহিদার তুলনায় বেশি আম ওঠায় কমেছে দাম। বাগানীরা জানান, আড়তদারদের কাছ থেকে গাছ পরিচর্যার জন্য দাদন নেওয়া, আম বিক্রির জন্য সময় কম পাওয়া এবং জেলায় হিমাগার না থাকায় আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। অত্যাধিক সুন্দর এবং সুমিষ্ট কেমিক্যাল মুক্ত সর্বোৎকৃষ্ট মানের একটি আম সবসময় পাওয়া যায় সাতক্ষীরা থেকে। স্থানীয় বাজারও একটু খুব ভালো না, ২,২২০ টাকা বাজার। ২,২২০ টাকা আম বেচলে আমাদের খুব একটা পথ্য হবে না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি সরকারি কৃষি প্রণোদনা বা কৃষি ঋণ আমরা পেতাম, তাহলে আড়তদার যে উপসত্ত্বটা ভোগ করে সেটা সরকার করলে সরকারও লাভবান হতো, আমরাও মধ্যে পড়ে লাভবান হতাম। সরকারি ভাবে যদি হিমাগার নির্মাণ করা যেত, তাহলে কৃষক ধাপে ধাপে এই আমগুলো হিমাগার থেকে বাইর করে বিক্রি করে কৃষক লাভবান হতো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। যে কোয়ালিটি আছে সেটা যেন বজায় রাখতে পারে এই লক্ষ্যে আমরা কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং উন্নত যে প্রযুক্তিগুলো আছে যেমন আমের ব্যাগিং করা, তারপরে সার ব্যবস্থাপনা, সেগুলোর মাধ্যমে আমরা আমের যে কোয়ালিটি আছে সেটা বজায় রাখার চেষ্টা করছি। সাতক্ষীরায় এবার 4,135 হেক্টর জমিতে প্রায় 5,000 বাগানে আমের ফলন হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে চুক্তি সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি। এই চুক্তির আওতায় আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত খেলার মাঠটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিশু বান্ধব একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে রূপ দেওয়া হবে। ইউসিবির প্রধান কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদুর রশিদ চুক্তিতে সই করেন। এ সময় সিটি মেয়র শাহাদাত হোসেন এবং ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 10 সপ্তাহের কঠোর অবরোধের পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে অনাহার সংকট দূর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। এদিকে গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যে 151 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে 69 জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে, যেখানে দখলদাররা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ছে, যার এর মধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে তার কার্যালয়। বিবৃতিতে জো বাইডেনের দপ্তর জানায়, গত সপ্তাহে প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন 82 বছর বয়সী বাইডেন। তখন পরীক্ষা নিরীক্ষা করে গত শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়। বাইডেনের শনাক্ত হওয়া ক্যান্সার বেশ আগ্রাসী ধরনের। এ ধরনের ক্যান্সার উচ্চ গ্রেড হিসেবে বিবেচিত এবং খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে জানান ক্যান্সার বিশেষজ্ঞরা। তবে এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। বিবৃতিতে জানানো হয়েছে, বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। বর্ণিল সাজে সেজেছে জাতীয় স্টেডিয়াম। সংস্কার কাজও শেষের দিকে। আগামী 10 জুন এএফসি কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে নবদিগন্তের সূচনা হবে এই স্টেডিয়ামের। তবে দর্শকদের আগ্রহের জায়গা হামজা সমিত সোমরা। তাদের দেখতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও টিকিট বিক্রির দাবি ফুটবল প্রেমীদের। শিল্পীর তুলিতে আঁকা এ যেন এক নতুন ময়দান। বলছিলাম বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামের কথা, যার সাজসজ্জা মুগ্ধ করেছে দেশের ক্রীড়াপ্রেমীদের। আগামী 10 জুন হামজা সমিতদের নিয়ে নবজাগরণের রচনা লিখতে চলেছে এই স্টেডিয়াম। 1954 সালে নির্মিত এই স্টেডিয়ামের এমন রূপ সমর্থকদের মনে গেঁথে থাকবে অনেক দিন। তবে মাঠের সৌন্দর্যে অভিভূত হলেও বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট নিয়ে রয়েছে হতাশা। ফুটবল প্রেমীদের দাবি, অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন টিকিট বিক্রির ব্যবস্থা করেন সংশ্লিষ্টরা। অনলাইনে দ্বারের কাছে নাই, তাদের জন্য অনলাইনে না বিক্রি করলে কাউন্টারের মাধ্যমে যদি এই টিকিটটা বিক্রি করা হয় তাহলে হয়তো আরও বেশি সুন্দর হবে। করি বাফুফে পরবর্তীতে এই বিষয়টা মাথায় রেখে অনলাইন এবং অফলাইনের ব্যবস্থা করবে। যেহেতু অনলাইনে আছে তাহলে সহজেই বাসা থেকে টিকিটটা কাটা যাচ্ছে, এটা আমাদের জন্য আর কি ভালো। আমরা যদি এখন রংপুর থেকে খেলা দেখতে আসতে চাই তখন আমি তো এখানে ফিজিক্যালি টিকিটটা কাটতে পারবো না। এই যে অনলাইনে যে টিকিটটা আছে বা কালোবাজারিটা বাদ গেছে। পুরো মাঠে প্রায় 20,000 মানুষ একসাথে খেলা উপভোগ করতে পারবেন। তবে ম্যাচটি ঈদের বন্ধের মাঝে, তাই দর্শক উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বাংলাদেশের ফুটবলের যারা দর্শক তারা কিন্তু ওই সবাই ম্যাক্সিমাম বাড়িয়ে যাবে আর কি। আমি বলতে চাই, এই কথা বলতে চাচ্ছি, ঢাকা শহরে যেসব ছেলেরা ইংলিশ মিডিয়াম পড়ে অথবা যারা একটা ঢাকা শহরে বসবাস করে, তাদের কিন্তু রাত জেগে ইংলিশ লিগ, স্প্যানিশ লিগ খেলা দেখার অভ্যাস। তারা মাঠে এসে কতটুকু খেলা দেখবে, এটা একটা আমার সন্দেহ থেকে যাচ্ছে। 2021 সালে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয়। এখন হামজা সমিতদের বরণ করে নিতে প্রস্তুত জাতীয় স্টেডিয়াম। এ মাসে স্টেডিয়ামটি বুঝে পাবে বাফুফে, আর ম্যাচ নিয়ে থাকছে নানা রকমের আয়োজন। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর। শিরোনাম, মিছিল সমাবেশ অবরোধ ঘেরাও কর্মসূচিতে জনকষ্ট চরমে, রাজধানী এখন দাবির শহর। এছাড়া রয়েছে মানুষের আকাঙ্ক্ষা ধারণের সিগন্যাল জরুরি। এছাড়া রয়েছে সাম্য হত্যার বিচার দাবি, ফের শাহবাগ থানা ঘেরাও 48 ঘন্টার। যুগান্তরে আরও রয়েছে প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা, চাকরিতে পুনর্বহাল সহ 4 দাবি। এরপর রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনাম, রপ্তানির সহজ পথ বন্ধ, বাজার হাতছাড়ার শঙ্কা। পণ্য বোঝায় 50 ট্রাক 3 স্থলবন্দরে আটকা। এছাড়া রয়েছে শাহরিয়ার হত্যার বিচার চেয়ে শাহবাগ অবরোধ। গণভোটে জুলাই সনদ চূড়ান্ত করার প্রস্তাব জামায়াতে ইসলামীর। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, 85,000 কোটি টাকা গায়েব, দরবেশের মুরিদ হিরো সিন্ডিকেটের কবলে পুঁজিবাজার। এছাড়া রয়েছে ধনীদের কর বাড়ছে, ডেইরি পোল্ট্রিতে কর সুবিধা বাতিল। কালের কণ্ঠে আরও রয়েছে খরচ কমাতে উন্নয়ন বাজেটে বরাদ্দ হ্রাস, 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। এছাড়া রয়েছে 48 ঘন্টার আলটিমেটাম, বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কফিন মিছিল। কালের কণ্ঠে আরও রয়েছে ইকোনমিস্টকে প্রধান উপদেষ্টা, নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে 26 জুনের পর নয়। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। আন্দোলনের শহর ঢাকা, চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের। 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। বাজেটে দায়িত্বজ্ঞানহীন কিছু করা হবে না, শিক্ষকদের বেতন ভাতা বাড়বে, পরিশোধ হবে বকেয়া। এছাড়া রয়েছে মোহাম্মদপুরে অপরাধের নেপথ্যে। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, ভারতের আস্থা অর্জনে কলকাতা মিশনে কোরবানি বন্ধের নির্দেশ, বাংলাদেশি কূটনীতিকের বিজেপি বয়ান। আমার দেশে আরও রয়েছে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুতদের নামে মাঠে ভাড়াটেরা। এরপর রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, 7 মাসে 220 জেলেকে অপহরণ আরাকান আর্মির। সমকালে আরও রয়েছে গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন চায় জামায়াত, কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রস্তাব, অন্তর্বর্তী সরকারের অধীনে চায় সংসদ ও স্থানীয় নির্বাচন। সমকালে আরও রয়েছে বাংলাদেশ ভারত বাণিজ্যে নতুন করে অস্বস্তি। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। শিরোনাম, ভারতে পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। এছাড়া রয়েছে দরজায় দরজায় তালা সেবা পেতে ভোগান্তি। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, প্রেস ক্লাবে বিক্ষোভ, বৈঠকে আশ্বস্ত করল কর্তৃপক্ষ। এছাড়া রয়েছে অন্তর্বর্তী প্রশাসক হচ্ছেন ঢাকা কলেজের অধ্যক্ষ। আজকের পত্রিকার আরেকটি শিরোনাম, হাসিনার বাতিল হওয়া মামলা সচলে আবেদন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।